এবার পাকিস্তানে খতম হয়ে গেল লস্কর ই তৈবার অন্যতম কমান্ডার এবং ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টে থাকা এক জঙ্গি যার নাম মজিদ মুজাহিদ। এই মজিদ মুজাহিদের যদি হিস্ট্রি দেখেন তাহলে দেখবেন ভারত সরকারের মোস্ট ওয়ান্টেড লিস্টে তো উনি ছিলেনই, পাশাপাশি তিনি লস্কর ই তৈবার যে প্রধান নেতা মাসুদ আজহার তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং তিনি কিন্তু সরাসরি ভারতে দুবার বড়সড় আক্রমণের প্রধান মাস্টারমাইন্ড হিসাবে ভারতের গোয়েন্দারা কিন্তু চিহ্নিত করেছে। কিন্তু এই ঘটনা সকলের আগে যে প্রশ্ন তুলে দিল তা হলো এই ধরনের হাই প্রোফাইল এক ব্যক্তিত্বকে হঠাৎ করে পাকিস্তানে মারলোটাকে, এবং এর সাপেক্ষে পাকিস্তান সরকার এখনো কেন স্পিকটি নট। পাকিস্তান সরকার কেন স্পিকটি নট এই ভিডিওতে আমি নিঃসন্দেহে বলবো, কিন্তু আপনারা যদি 2021 থেকে 2025 প্যাটার্নটা ফলো করেন তাহলে দেখবেন রিপোর্ট বলছে 107 জন লস্কর ই তৈবা বা জৈশ ই মোহাম্মদের মতো জঙ্গি সংগঠনের তাবড় মাথারা পাকিস্তানে এইভাবে আততায়ের গুলিতে খতম হয়েছে, যার মধ্যে 94 জনের প্যাটার্ন প্রায় এক, অর্থাৎ একই কায়দায় একই প্লটে একই চিত্রপটে এদেরকে খতম করা হচ্ছে পাকিস্তানের আততায়ী দ্বারা। এবং এর পিছনে কাদের নাম উঠে আসছে, রিপোর্ট কি বলছে, পাকিস্তান সরকার কি ভাবছে, সমস্ত কিছু আজকে ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন তাহলে বুঝবেন তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, বিষয়টা কিছুটা সেরকমই হচ্ছে। কেউ কিছু বলছে না, অথচ পাকিস্তানে একের পর এক জঙ্গি নেতা ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টে থাকা এই সকল আতঙ্কবাদীগুলো কিভাবে খতম হয়ে যাচ্ছে পাকিস্তানে। যে রিপোর্ট সামনে আসছে, আমি একটু ছবি আপনাদের দেখাচ্ছি, বেশি ভিডিও দেখাতে পারছি না কারণ ইউটিউবের নির্দিষ্ট কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেট হয়ে যাবে। সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে নির্মমভাবে গুলি করে খতম করে দেওয়া হয়েছে। রিপোর্ট বলছে শেষ 6 মাস বা শেষ 2 বছরে যদি প্যাটার্ন দেখেন, এই ব্যক্তিরা যখন বাড়ির বাইরে আসছেন কিংবা মসজিদ থেকে প্রার্থনা করে বেরোচ্ছেন, ঠিক তখনই অচেনা একটি বাইক এসে দাঁড়াচ্ছে এবং সেই বাইক থেকে নির্বিচারে এদের উপর গুলি চালানো হচ্ছে। এই যে ব্যক্তিকে নিয়ে এখন কথা বলছি, যার কালকে মৃতদেহ তার বাড়ির বাইরে মসজিদের সামনে পাওয়া গেছে, সেই ব্যক্তির নাম মজিদ মুজাহিদ। এই মজিদ মুজাহিদ আসলে পাকিস্তানের অন্যতম বড় জঙ্গি নেতা, যিনি 2015 সালে গুরুদাসপুর অ্যাটাক, ভারতবর্ষে যে গুরুদাসপুর অ্যাটাক হয়েছিল তার প্রধান মাস্টারমাইন্ড হিসাবে চিহ্নিত করা হয়েছিল এই ব্যক্তিকে। 2018 সালে তিনি ভারতের সেনা ছাউনি যা সুনজওয়ানে অবস্থান করছে সেখানেও কিন্তু ভয়ঙ্কর হামলায় এই ব্যক্তি জড়িত ছিল। অর্থাৎ বুঝতেই পারছেন দিনের পর দিন এই ব্যক্তি ভারত বিরোধিতা ছক কষেছে, নাশকতার ছকে জড়িত ছিল। এবং সেই ব্যক্তি কালকে হঠাৎ করে যখন বাড়িতে মসজিদ থেকে প্রার্থনা করে বেরোচ্ছিলেন, ঠিক তখন কট রাধান কিষান যে জায়গাটি আছে পাঞ্জাব প্রদেশে, সেখানে কিন্তু তাকে গুলি করে মারা হয় এবং 2 জন আততায়ী, গানম্যান বলা হচ্ছে যাদেরকে, তার উপর নির্মমভাবে গুলি চালায়, গুলিতে ইনস্ট্যান্ট প্রাণ হারায়। এবার কেন এই পুরো বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে যায় জানেন? কারণ এই সেম প্যাটার্নে পাকিস্তানে দিনের পর দিন এই জঙ্গি মাথাগুলো কিন্তু খতম হয়ে যাচ্ছে। বেশি পিছোতে হবে না, 2 বছর আগে আপনি পেছন, নভেম্বর 2023, 2 বছর আগে করাচিতে রমিতুল্লাহ তারাক, যিনি কিনা জৈশ ই মোহাম্মদ চিফ মাসুদ আজহারের অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি ছিলেন এবং কমান্ডার ছিলেন, তাকেও কিন্তু এইভাবে খতম করা হয়েছিল। এবং সেই খতম কারা করেছিল এখনো কিন্তু পাকিস্তানের আইএসআই এবং পাকিস্তান সরকার জানেই না। পাশাপাশি আরো এক ব্যক্তির কথা এখানে উঠে আসছে এই পুরো প্যাটার্নটায়, শাহিদ লাতিফ, যিনি প্রায় 16 বছর ভারতের জেলে বন্দী ছিলেন। 2010 সালে তাকে ফেরত পাঠানো হয় এবং 2016 সালে ফেরত গিয়ে তিনি 6 বছরের মধ্যে আরো এক ভয়ঙ্কর পরিকল্পনা করেন, যা পাঠানকোট এয়ারবেস হত্যাকাণ্ড নামে পরিচিত ভারতবর্ষে। এবং সেই ব্যক্তিকে মসজিদে ঢুকে গুলি করা হয়েছিল সেবার। সেম প্যাটার্নটা বুঝুন। পরবর্তীকালে আরো এক ব্যক্তির নাম উঠে আসে যার নাম আবুল কাতাল, যিনি লস্কর ই তৈবার অন্যতম বড় কমান্ডার। ঠিক তার কিছুদিন পর আরো এক জঙ্গি নেতা পাকিস্তানে এইভাবে গানম্যানের গুলিতে মারা যায়, যার নাম আবু কাসিম, যিনি লস্কর ই তৈবার অপারেশনাল হেড। অর্থাৎ দিনের পর দিন পাকিস্তানের এই সকল জঙ্গি মাথাগুলো
কিভাবে নিজেদের দেশেই খতম হয়ে যাচ্ছে, তো বাড়িতে কিংবা মসজিদের বাইরে প্রার্থনা করার সময়, সেটাই এখন সবচেয়ে বড় বিস্ময়। শুধু তাই নয়, এই প্যাটার্ন কিন্তু কানাডাতে খালিস্তানি মুভমেন্টের একাধিক নেতাদের বিপক্ষেও দেখা যেতে শুরু হয়েছে। পরমজিৎ সিং, যে ব্যক্তি খালিস্তানি মুভমেন্টে সরাসরি ইন্ধন জুগিয়েছেন, তিনিও কিন্তু এইভাবে শেষ হয়ে গেছেন। এবং এই তথ্য বলছে 107 জন ব্যক্তির এইভাবে আততায়ীর হাতে শেষ হয়েছে, যার মধ্যে 94 থেকে 95 জনের প্যাটার্নটা অলমোস্ট সেম। এইবার এর বিপক্ষে পাকিস্তান সরকার কেন চুপ? প্রথমত, পাকিস্তান সরকার কিংবা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কিছু কথা বলতে পারবেন না, কারণ তাদেরকে তো যদি কথা তারা বলেন তাহলে অ্যাকসেপ্ট করতে হবে এই সকল ইউএন ডেজিগনেটেড টেরোরিস্টরা তাদের দেশে ছিলেন। ফলে আমি যখন একটি মৃত্যুর বিপক্ষে কথা বলবো, আমাকে তো আগে বলতে হবে যে সেই ব্যক্তি আমার দেশে এসে মরেছে। কিন্তু পাকিস্তান সরকার দিনের পর দিন লস্করি তৈবা বা জৈশ-ই মোহাম্মদের এই সকল কমান্ডার, এই সকল চিফ, এই সকল জঙ্গি নেতাদের অস্তিত্ব তাদের দেশে আছে, সেই বিষয়ে তো স্বীকার করেননি। ফলে তারা বলতে অবধি পারছেন না। পাকিস্তানের একাধিক সংবাদপত্র পুরো ঘটনার পিছনে রয়ের যোগ সাজস খুঁজে পেয়েছে, এবং এক্ষেত্রে ডনের একাধিক প্রতিবেদন আমি আপনাদের দেখাতে পারি। কিন্তু পাকিস্তানের মিডিয়া ডন, আমি যদি এটাকে সাইডেও রাখি, তারপরেও একাধিক ওয়েস্টার্ন মিডিয়া সরাসরি এর পিছনে আছে, অর্থাৎ ভারতের গোয়েন্দা সংস্থা আছে, এই অভিযোগে শেষ 1-1.5 বছর ধরে একাধিক আর্টিকেল প্রকাশিত করেছে। আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। যদিও ভারত সরকার, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, কেউ এই বিষয়ে কোনো মুখ খোলেননি, সকলে স্পিকটি নট। অর্থাৎ ওয়েস্টার্ন মিডিয়া যতই দাবি করুক যে এর পিছনে আছে, এই বিষয়ে কিন্তু কোনো স্বীকারোক্তি বা সত্যতা ভারতের পক্ষ থেকে এখনো অবধি সামনে নিয়ে আসা হয়নি। যে রিপোর্ট সামনে এসছে, আমি শুধু আপনাদেরকে সেই রিপোর্ট সামনে রাখছি। এবার কে ঠিক কে ভুল, আদৌ আছে কিনা, আদৌ এই জঙ্গি নেতাদের কারা মারছে, আপনারা আমাদের চেয়ে অনেক বেশি বিচক্ষণ, অনেক বেশি বুদ্ধিমান। আপনারা যা সিদ্ধান্ত নেবেন, আপনারা নিজেদের মতো করে বিষয়টিকে সাজিয়ে নিতে পারেন। তথ্য কি বলছে, রিপোর্ট কি বলছে? সেখানে বলা হচ্ছে ওই ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্টে যে এই পুরো হত্যাকাণ্ডগুলো, এই জঙ্গি নেতাগুলোকে খতম করা আসলে ভারতের গোয়েন্দা সংস্থার মেথডিক্যাল অ্যাসাসিনেশন প্রোগ্রাম এর আন্ডারের গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে গেছে। কিভাবে হচ্ছে পুরো বিষয়টি? বলা হচ্ছে 2021 সালে যখন নরেন্দ্র মোদী সরকার পুনরায় সরকারে আসেন, ঠিক তখন প্রধানমন্ত্রীর অফিস থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে পাকিস্তানের এই সকল জঙ্গি নেতাগুলোকে পাকিস্তানে ঢুকে শেষ করবে ভারতের গোয়েন্দা সংস্থা। এবং এর জন্য তারা সফিস্টিক্যাল মেথডকে অ্যাপ্লাই করেন, যেখানে দুবাই এবং মিডল ইস্টের একাধিক এজেন্টকে কাজে লাগানো হয়। দুবাই এবং মিডল ইস্টের একাধিক এজেন্টকে কাজে লাগিয়ে ইনফরমালি হাওলা নেটওয়ার্ক তৈরি করে ভারতের গোয়েন্দা সংস্থা। এবং সাধারণত মিডল ইস্ট এবং আফগানদের একের পর এক ক্রিমিনালকে ব্যবহার করা হয় পাকিস্তানের ক্রিমিনালদের শেষ করার জন্য। এই রিপোর্ট ওয়াশিংটন পোস্ট প্রকাশ করে 1 বছর আগে। এটা আমার কথা নয়, ভারতের সংবাদপত্রের কথা নয়। আমি শুধু আপনাদের সামনে প্রতিবেদনটা রাখছি। এই পুরো বিষয়ে যেহেতু কোনো স্বীকারোক্তি ভারত সরকারের পক্ষ থেকে করেনি, ফলে আমি এই পুরো বিষয়টা সম্পর্কে 100% নিশ্চিত নয়। আমি তথ্য ছাড়া কিছু বুঝি না, বলি না। সেখানে বলা হচ্ছে যে অপারেশন পাকিস্তানে ঢুকে চালাচ্ছে, এই অপারেশনে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থার চিফ। সেখানে বলা হচ্ছে পাকিস্তান এই জন্য আমেরিকার কাছে ফর্মালি অভিযোগ করে যে তারা এই ধরনের বিষয়ের শিকার হচ্ছে তাদের দেশে। এবং পাকিস্তানের আইএসআই এর প্রধান, তৎকালীন প্রধান, 2022 সালের রিপোর্ট, নাদিম অর্জুন, তিনি নাকি ইউএস ডিপার্টমেন্টের যে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি আছে তার যে মাথায় আছেন উইলিয়াম বার্নস, তাকে এই বিষয়ে অভিযোগ করেন। অর্থাৎ আইএসআই এর গোয়েন্দারা আমেরিকার গোয়েন্দাকে অভিযোগ করেছে রয়ের নামে যে তাদের দেশে ঢুকে এই সকল জঙ্গি নেতাদেরকে খতম করছে। কিন্তু প্রমাণ আন্তর্জাতিক স্তরে তারা এখনো অবধি দিয়ে উঠতে পারেনি। দ্য মিন্টের একটি রিপোর্ট বলছে, 5 এপ্রিল 2024 এই রিপোর্ট, অর্থাৎ 1 বছর আগের একটি রিপোর্ট। সেখানে বলা হচ্ছে ভারত নাকি 2022 থেকে পাকিস্তানে একাধিক স্লিপার সেলকে অ্যাক্টিভ করে দিয়েছে এবং এই স্লিপার সেলগুলো মনিটরিং করা হয় ইউএই
দুবাই থেকে, মিডল ইস্ট থেকে, সেখানে ভারত নাকি কাটা দিয়ে কাটা তুলছে। অর্থাৎ এই অপারেশনে পাকিস্তানেরই ব্যক্তিদেরকে রিক্রুট করা হচ্ছে, যারা আবার পাকিস্তান সরকারের বিপক্ষে জেহাদ ঘোষণা করেছে। সরকারের অবস্থাটা ভাবুন, এরা ভারতের বিপক্ষে জেহাদিদের ব্যবস্থা মানে কাজে লাগায়। এই রিপোর্ট বলছে পাকিস্তান সরকারের বিপক্ষে যারা জেহাদ ঘোষণা করেছে তাদেরকে কাজে লাগাচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা, এবং এই জেহাদিদের দিয়ে পাকিস্তানের একের পর এক জঙ্গিদেরকে খতম করছে পাকিস্তানে ঢুকে। তা মিন্টের রিপোর্টে কিন্তু এটা প্রকাশ হয়েছে। 2022 সালে এই ঘটনা প্রথম হয়, 2024-এর রিপোর্ট 5ই এপ্রিল। সেখানে আবার এটাও বলা হচ্ছে যে এখানে আরো লোকাল ক্রিমিনালদেরও কাজে লাগানোর প্রবণতা কিন্তু তৈরি করেছে গার্ডিয়ান বলছে যে এই পুরো বিষয়টি পিএম অফিস থেকে কন্ট্রোল করা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে পিএম অফিস একটি নতুন স্কিম অ্যাপ্লাই করেছে যার নাম এলিমিনেট টেরোরিস্ট লিভিং অন ফরেন সয়েল। অর্থাৎ যে সকল টেরোরিস্টরা বিদেশের মাটি থেকে বসে ভারতকে অশান্ত করছে তাদেরকে এলিমিনেট করো, এটা প্রধানমন্ত্রীর নির্দেশ, প্রধানমন্ত্রী অফিসের নির্দেশ, যা ভারতের গোয়েন্দা দপ্তর পালন করছে। তা কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া দ্য গার্ডিয়ান আমাদের সামনে প্রকাশ করেছে। এবার আমি পাকিস্তানের মিডিয়া দেখালাম, ভারতের দ্য মিন্টের রিপোর্ট দেখালাম, ওয়াশিংটন পোস্টের রিপোর্ট দেখালাম, দ্য গার্ডিয়ান কি বলছে সেটা দেখালাম। সিদ্ধান্ত আপনারা নেবেন, আমি শুধু তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে এলাম। তবে দিনের শেষে কনক্লুশনটা আমি করে দিচ্ছি, ভারতের করুক না করুক, কেউ ইনভলভ থাকুক বা না থাকুক, আসল খবর হলো পাকিস্তানে ঢুকে এই সকল জঙ্গি মাথাগুলোকে মসজিদ বা বাড়ির বাইরে গুলি করে মারছে আততায়ীরা। এর থেকে বড় ভারতের নৈতিক জয় আর কিছু হতে পারে না। কিছুদিন আগে ঢাকার হোটেলে আমেরিকার গোয়েন্দা দপ্তরের নেতাকে কিন্তু এইভাবে মৃত অবস্থায় পাওয়া গেছিল, বলা হয়েছিল বিষ খাইয়ে তাকে মারা হয়েছে, এবং সেই গোয়েন্দা চরিত্র, আমেরিকার গোয়েন্দা চরিত্র, ডিপ স্টেটের এজেন্ট, ভারতের প্রধানমন্ত্রীর বিপক্ষে কোনো বড়সড় পরিকল্পনা করেছিল বলে অভিযোগ। ভারতের গোয়েন্দা এবং রাশিয়ার গোয়েন্দারা একই সঙ্গে একটি কোভার্ট অপারেশন চালিয়েছিল ঢাকাতে, যা কিন্তু আজকে আন্তর্জাতিক স্তরে একাধিক পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। আর আজকে পাকিস্তানে ঢুকে একই কায়দায় কোভার্ট অপারেশনে লস্কর-ই তৈয়বার প্রধান মাথাকে এইভাবে খতম করা কার কাজ? দুটো ঘটনা নিঃসন্দেহে আন্তর্জাতিক স্তরে সব থেকে বড় প্রশ্ন এখন তুলে দিয়েছে যে কারা এই রকম কোভার্ট অপারেশন দিনের পর দিন চালিয়ে যাচ্ছে। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।